কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। তো এটা হচ্ছে নিউটনিয়ান মেকানিক্সের সেকেন্ড লেকচার অ্যাডমিশন টেস্ট রিলেটেড। এই ভিডিওটা যারা কমপ্লিটলি দেখবা তাদের আশা করা যায় ঘর্ষণ বলের প্রবলেম নিয়ে, ম্যাথগুলো নিয়ে আর কোনো প্রবলেম থাকবে না, সকল ম্যাথগুলো তোমরা করতে পারবা। তো ঘর্ষণ বলের ম্যাথগুলো যখন পরীক্ষায় আসে বা তোমাদের সামনে আসে, প্র্যাকটিস করো। ঘর্ষণ বল মানে অনেক কঠিন ম্যাথ, তো তোমাদের এরকম একটা ধারণা আছে সবাই। সো কিছু স্টেপ যদি তোমরা ফলো করো ঘর্ষণ বলের ম্যাথগুলা করার সময়, আর মনোযোগ দিয়ে যদি কোশ্চেনটা পড়ো, কি কি কোশ্চেনে বলছে, খুব ইজিলি তোমরা কোশ্চেনগুলা সলভ করতে পারবে, খুবই সহজ। তো আমরা কথা বাড়াবো না, আমি এখন একদম আগে একটু থিওরিটা আলোচনা করে নিব। থিওরিটা আলোচনা করার পরে বেশ কিছু প্রবলেম সলভ করব। যে প্রবলেম সলভগুলো করবো সেইগুলো হচ্ছে আগের ইয়ারগুলোতে অ্যাডমিশন টেস্টে আসছে, প্লাস ভবিষ্যতে আসতে পারে এরকম কিছু প্রবলেমগুলো সলভ করব। ওইগুলা যখন সলভ করব তোমাদের মোটামুটি একটা ভালো ধারণা হবে ঘর্ষণ বলের ম্যাথগুলো কীভাবে করতে হয়, এবং আশা করা যায় এগুলো আর তোমাদের ভুল হবে না। চলো শুরু করা যায়। সো তোমরা এখানে ফার্স্টে দেখতে পাচ্ছ আমি বেশ কিছু সূত্র লিখে রাখছি ঘর্ষণ বল রিলেটেড, এবং 3টা চিত্র এখানে আছে। এই 3টা চিত্রতে আমি বেসিক কনসেপ্টটা তোমাদের বোঝানোর চেষ্টা করবো, কি কি করতে হয় এবং কি কি ধরনের কোশ্চেন আসে, তারপরে আমি বাকি আলোচনাটা করব। সো ঘর্ষণ বল দুই ধরনের, গতি ঘর্ষণ এবং স্থিতি ঘর্ষণ। সো ঘর্ষণ গুণাঙ্ক তাহলে দুই ধরনের হবে, গতি ঘর্ষণ গুণাঙ্ক, স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক। সো সেই দুইটা ইকুয়েশন আমি এখানে লিখে রাখছি, মিউ এস এবং মিউ কে। সো এই মিউ এস এবং মিউ কে এর ভ্যালু বের করার সময় আমাদের এখানে আর বলে একটা টার্ম আছে, আর ইজ ইকুয়ালস টু হচ্ছে প্রতিক্রিয়া বল। সো এই প্রতিক্রিয়া বলের ভ্যালুটা তোমাকে খুব মনোযোগ দিয়ে আইডেন্টিফাই করতে হবে কোশ্চেন থেকে, এবং চিত্র দেওয়া থাকলে চিত্র থেকে। প্রতিক্রিয়া বলের ভ্যালুটা তুমি যদি আইডেন্টিফাই না করতে পারো, তাহলে ঘর্ষণ বলের এক্সাক্ট ভ্যালু কত সেই ভ্যালুটা তুমি বের করতে পারবে না। যেমন স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক এফ এস ইজ ইকুয়ালস টু মিউ এস আর, অর্থাৎ স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক মাল্টিপ্লাইড বাই প্রতিক্রিয়া বল আর। আর গতীয় ঘর্ষণ গুণাঙ্ক এফ কে ইজ ইকুয়ালস টু মিউ কে মাল্টিপ্লাইড বাই আর। সো একই ধরনের জাস্ট জিনিস, একটা স্থির অবস্থায় কাজ করবে, একটা গতিশীল অবস্থায় কাজ করবে। আচ্ছা, একটা কোশ্চেন অনেক সময় পরীক্ষায় আসে যে একটা বস্তুকে গতিশীল করতে হলে সর্বনিম্ন কতটুকু বলের প্রয়োজন হবে। তো সেটা হচ্ছে তার স্থিতি ঘর্ষণ বলের যে ভ্যালু, সেই ভ্যালুটার চাইতে যখন প্রয়োগ করা বলের ভ্যালুটা বেশি হবে, দেন বস্তুটা গতিশীল হবে। সো এই ধরনের কোশ্চেন আমরা একটু পরে বিস্তারিত আলোচনা করবো। তো সবার আগে আমাকে জানতে হবে আর এর ভ্যালুটা চিত্র থেকে কিভাবে বের করতে হয়। সো আর এর ভ্যালুটা বের করে, আর সবসময় রিলেটেড বস্তুর ওজনের সাথে, এটা আমাদের খুব ভালো মতো মনে রাখতে হবে। তো আমি এখানে 3টা চিত্র দেখতে পাচ্ছি, প্রথম চিত্র, তারপর হচ্ছে দ্বিতীয় চিত্র এবং তৃতীয় চিত্র। এই 3টা চিত্র থেকে আগে আর এর ভ্যালুটা বের করা শিখি। প্রথম চিত্রে আমরা যে জিনিসটা মনে রাখবো যে আর সবসময় তলের লম্ব বরাবর ক্রিয়া করে। সো তলটা যেভাবে থাকবে তার লম্ব বরাবর ক্রিয়া করবে সবসময় আর, এবং ডাব্লু সবসময় ভূমির লম্ব বরাবর ক্রিয়া করবে। অর্থাৎ তল যেভাবেই থাকুক না কেন, বস্তুর ওজন সর্বদা নিচের দিকে কাজ করবে। যেমন 3 নম্বর চিত্রের দিকে আমরা দেখি বস্তুটা এখানে আছে, বস্তুর ওজন ডাব্লু সোজা নিচের দিকে কাজ করতেছে, কিন্তু প্রতিক্রিয়া বল আর কাজ করতেছে তোমার লম্ব বরাবর, তলের লম্ব বরাবর। তো এই যে তলটা, সেইটার সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে প্রতিক্রিয়া বল যেটা, সেটা কাজ করতেছে। আর প্রথম এবং দ্বিতীয় চিত্রে আমরা দেখি এই যে তলের সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আমার প্রতিক্রিয়া বল আর ক্রিয়া করতেছে, এবং বস্তুর ওজন ডাব্লু সোজা নিচের দিকে কাজ করতেছে। প্রথম চিত্রের জন্য আমরা আর এর ভ্যালু লিখতে পারি আর সমান সমান এম জি, অর্থাৎ বস্তুর ওজন এবং আর প্রতিক্রিয়া বল পরস্পর সমান। দ্বিতীয় চিত্রের জন্য আমরা একই ঘটনা লিখতে পারি আর সমান সমান এম জি। আর 3 নম্বর যে চিত্র, সেটার জন্য আমরা যেই ভ্যালুটা, এরপরে এখন যে ইম্পর্টেন্ট কথা তোমাদের মনে রাখতে হবে সেটা হচ্ছে, যখনই বস্তুর ওজন তল বরাবর কাজ করবে না, তখনই তল বরাবর এবং তলের লম্ব বরাবর আমাদের দুইটা উপাংশ ভাগ করে নিতে হবে বস্তুর ওজনটাকে। যেমন এইখানে তলটা হচ্ছে এইটা, আর বস্তুর ওজনটা কাজ করতেছে এইদিকে। তলটা যদি ভূমির সাথে থিটা কোণে হেলানো থাকে, তাহলে বস্তুর ওজনও আমার তলের লম্বের সাথে থিটা কোণে ক্রিয়া করবে। সো এইখান থেকে আমি তাহলে লব্ধির উপাংশ দেখে বের করার যে সূত্র যেটা, সেটা কস থিটা সাইন থিটা, ওইটা দিয়ে আমরা ওজনের দুইটা উপাংশ বের করবো, একটা তলের দিকে, একটা তলের লম্ব দিকে। তলের দিকে যে উপাংশ যেটা, সেটা হচ্ছে আমাদের ডাব্লু সাইন থিটা অথবা এম জি সাইন থিটা। আর তলের লম্ব বরাবর যে উপাংশ যেটা, সেটা হচ্ছে ডাব্লু কস থিটা। সবসময় মনে রাখবা, যেই উপাংশটা, এই যে ডাব্লু যে উপাংশটা আমরা বের করতেছি, যার সাথে থিটা কোণ তৈরি করবে তার কস থিটা হবে সবসময়। যেহেতু এখানে থিটা কোণটা তৈরি হয়েছে এই উপাংশটার সাথে, সো এইটার কস থিটা হবে। এই চিত্র থেকে কি বোঝা যাচ্ছে, প্রতিক্রিয়া বল আর এবং ডাব্লু কস থিটা পরস্পর বিপরীত দিকে কাজ করে। সো প্রতিক্রিয়া বল আর ইজ ইকুয়ালস টু, তৃতীয় চিত্রের জন্য হবে হচ্ছে ডাব্লু কস থিটা, অথবা আমি লিখতে পারি এম জি কস থিটা। সো প্রতিক্রিয়া বল এর ভ্যালুটা বের করা হলে তারপর আমাকে যে জিনিসটা মনে রাখতে হবে, এই ক্ষেত্রে কোশ্চেনের মধ্যে যদি বাইরে থেকে কোনো বল প্রয়োগ করা হয়, যেমন প্রথম এফ বল প্রয়োগ করা হচ্ছে,
দ্বিতীয়টাতে ভূমির সাথে থিটা কোণে বল প্রয়োগ করা হচ্ছে, তৃতীয়টাতে কোনো বল প্রয়োগ করা হচ্ছে না। সেই ক্ষেত্রে আমাকে যদি বলটা ভূমির বা তলের দিকে থাকে, তলের সাথে থাকে বা তলের লম্ব বরাবর বলটা কাজ করে, তাহলে এটা নিয়ে কোনো সমস্যা নেই, এটা ওইভাবেই থাকবে। কিন্তু তলের সাথে থিটা কোণে যদি বলটা কাজ করে তখন তল বরাবর এবং তলের লম্ব বরাবর বলের উপাংশ বের করে নিতে হবে। যেমন দ্বিতীয় চিত্রে আমরা দেখতেছি বল এফ কাজ করতেছে থিটা কোণে, সো আমরা এফ কস থিটা এইদিকে বের করে নিলাম এবং এফ সাইন থিটা উলম্ব উপাংশ এবং আনুভূমিক উপাংশ, এই দুইটা ভ্যালু আমরা এইদিকে বের করে নিলাম। পরবর্তীতে লাস্ট এখন যে কাজটা করতে হবে যে ঘর্ষণ বল কোন দিকে ক্রিয়া করবে। সো মনে রাখতে হবে ঘর্ষণ বল সবসময় গতির বিপরীত দিকে কাজ করে, সেটা স্থিতি ঘর্ষণ হোক বা গতীয় ঘর্ষণ হোক। সো প্রথম চিত্রের জন্য আমরা এফ বল প্রয়োগ করা, এইদিকে যদি বস্তুটা তোমার গতিশীল হয় তাহলে ঘর্ষণ বল কাজ করে, তোমরা যেদিকে বল প্রয়োগ করবা তার বিপরীত দিকে এফ এস স্থির অবস্থা এবং গতিশীল অবস্থা এফ কে বলটা কাজ করবে। অর্থাৎ প্রয়োগকৃত বল এবং ঘর্ষণ বল পরস্পর বিপরীত দিকে ক্রিয়া করে। নেক্সট দ্বিতীয় চিত্রের জন্য আমরা দেখতেছি, তো এখানে এফ সাইন থিটা এটা তার ওজনটাকে একটু কমাই দিবে, এছাড়া আর কোনো কাজ নেই এখান থেকে। আর এফ কস থিটার কারণে বস্তুটা সামনের দিকে অগ্রসর হলে বস্তুর ঘর্ষণ বল কাজ করবে এফ কে সেটা পেছন দিকে, অর্থাৎ বস্তু যেদিকে গতিশীল তার বিপরীত দিকে ঘর্ষণ বলটা সবসময় কাজ করবে। তৃতীয় চিত্রে এখানে বাইরে থেকে কোনো এক্সটার্নাল ফোর্স অ্যাপ্লাই করা হয় নাই, বস্তুটা নিজের ওজনের কারণে, ওজনের একটা উপাংশের কারণে হেলানো তল বরাবর নিচের দিকে নামতেছে। তো নিচের দিকে যদি বস্তুটা নামতে থাকে তখন এইখানে তার ঘর্ষণ বল কোন দিকে কাজ করবে, ঘর্ষণ বল কাজ করবে তার বিপরীত দিকে। সো এইদিকে গতিশীল অবস্থা এফ কে অথবা স্থির অবস্থা এফ এস ঘর্ষণ বল এইদিকে, তাহলে ঘর্ষণ বলের ডিরেকশনটা হবে এইদিকে। সো এরপরে যে ব্যাপারটা আমাকে মাথায় রাখতে হবে, সাপোজ আমরা 3 নম্বর চিত্রের জন্যই যদি বলি যে বস্তুটা কত ত্বরণে নিচের দিকে নামতেছে, এই ঘটনাটা যখন আমাকে বের করতে বলবে তাহলে এই তল বরাবর কি কি উপাংশ আমার এখানে আছে সেই ব্যাপারগুলা আমাকে, টোটাল বল কত সেটা আমাকে অ্যাপ্লাই করতে হবে। তল বরাবর মোট বলের যদি আমরা দেখি সামেশন অফ এফ সমান সমান এম এ, এই সূত্রটা অ্যাপ্লাই করে আমরা বের করতে পারবো। সামেশন অফ এম এর জন্য আমরা কি লিখতে পারি, তো আমরা যদি ডাব্লু সাইন থিটা এটাকে পজিটিভ ধরি তাহলে এফ এস যেটা বা এফ কে যেটা যে ভ্যালুটা সেটা নেগেটিভ হবে, বিপরীত দিকে হওয়ার কারণে নেগেটিভ হবে। তাহলে সামেশন অফ এফ এর ভ্যালু আসবে হচ্ছে তোমার এমজি সাইন থিটা আর এফ কে যেটা সেটা বিয়োগ করব, দেন সামেশন অফ এফ এ। আর এফ কে এর ভ্যালু কত হবে, এখন ইম্পর্টেন্ট কথা, এফ কে এর ভ্যালুটা কি হবে সেটা আমরা একটু দেখি। তো এই চিত্রের জন্য এফ কে এর যে ভ্যালুটা আমরা এখান থেকে বের করতে পারবো সেটা হচ্ছে সো মিউ কে আর, এখান থেকে আমরা আর গুণ করলে পাবো এফ কে সমান মিউ কে ইন্টু আর, আর মিউ কে ইন্টু আর, আর এর ভ্যালু কত আমরা অলরেডি আর এর ভ্যালু এখান থেকে বের করে রাখছি, সেটা হচ্ছে এম জি কস থিটা, তাহলে এম জি কস থিটা। সো এখান থেকে আমরা ইকুয়েশনটা এইভাবে লিখতে পারি এম জি সাইন থিটা মাইনাস মিউ কে এম জি কস থিটা সমান সমান এম এ। এখানে সবগুলা ভ্যালু যদি আমরা বসায় দেই তাহলে এর মান খুব ইজিলি বের করতে পারবো, একদম সিম্পল। সো এই ধরনের থিওরিগুলো যদি তোমরা স্টেপ বাই স্টেপ ফলো করো, ফার্স্টে আর এর ভ্যালু, প্রতিক্রিয়া বলের ভ্যালু কি সেইটা, দেন বস্তুর ওজন থেকে উপাংশগুলো বের করে নিবা, তারপরে যদি বাহ্যিক কোনো বল প্রয়োগ করা হয় সেই বল যদি তোমার ভূমির সাথে বা তলের সাথে থিটা অ্যাঙ্গেলে থাকে দেখছেন তল বরাবর সেটার উপাংশ বের করে নিবা, বা লাস্ট আমাকে যেই কোশ্চেনটা করবে ত্বরণ বা অন্য যে ধরনের কোশ্চেন করবে সেখান থেকে সামেশন অফ এফ সমান সমান, যদি বলে বস্তুটা সমবেগে নিচের দিকে নামতেছে বা সমবেগে গতিশীল তখন এর ভ্যালু 0, তার মানে আমার সামেশন অফ এ এই পাশে এইটা 0 হবে। সো এইভাবে বাকি কাজগুলো করবে, স্টেপ বাই স্টেপ ফলো করবে এবং কোশ্চেনটা খুব মনোযোগ দিয়ে পড়বা, তাহলে ঘর্ষণ বলের প্রবলেমগুলা কোনো প্রবলেমই না। সো এখন আমরা এই রিলেটেড বেশ কিছু কোশ্চেন সলভ করব এবং কোশ্চেন সলভগুলোর মধ্যে এই টোটাল নিয়মটা আমরা প্র্যাকটিস করব। চলো শুরু করা যাক। সো ঘর্ষণ বল রিলেটেড প্রথম যে প্রশ্নটা সেটা আমরা এখানে দেখতে পারতেছি, এখানে কোশ্চেনটা কি আছে সেটা আমরা একটু পড়ি। সো এখানে কোশ্চেন লেখা আছে মেঝের উপরে রাখা 100 কেজি ভরের একটি কাঠের বাক্সকে একটি রশির সাহায্যে গতিশীল করতে চেষ্টা করা হচ্ছে। আচ্ছা, রশিটিকে আনুভূমিকের সাথে 30 ডিগ্রি কোণে টানলে এবং বক্স ও মেঝের মাঝে স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক 0.4 হলে রশির উপরে টান কত হলে বক্সটি গতিশীল হবে। সো গতিশীল হবে এটার অর্থ হচ্ছে তার যখন স্থিতি ঘর্ষণ বলের সমান বল যখন তার উপরে একটা প্রয়োগ করা হবে তখন ঠিক গতিশীল হওয়ার উপক্রম হবে, ওই সময় বস্তুটা স্থিরই থাকে। তো এখান থেকে আমাকে মনে রাখতে হবে বস্তুটা যদি এই দিকে গতিশীল হয় এফ এই দিকে, তাহলে বস্তুর ঘর্ষণ বল কাজ করবে কোন দিকে, তার বিপরীত দিকে। সো এই জিনিসটা আমাকে খুব ভালো মতো মনে রাখতে হবে। সো এখান থেকে সামেশন অফ এফ ইজ ইকুয়ালস আমরা 0 লিখবো। তো আমি একটু আগের পেজে যাবো, ওইখানে আমি একটা ভুল করে আসছি, ওই জিনিসটা আমি একটু তোমাদের দেখায় দিই। সো
সো দ্বিতীয় চিত্রের ক্ষেত্রে আমি আর ইজ ইকুয়ালস টু এমজি লিখছিলাম, এটা সঠিক না। কারণ হচ্ছে আমরা একটু মনোযোগ দিয়ে দেখি দ্বিতীয় চিত্রতে এখানে দেখো উপরের দিকে যে বলটা কাজ করে একটা হচ্ছে আর আর একটা হচ্ছে এফ সাইন থিটা। সো আর প্লাস এফ সাইন থিটা সমান সমান এমজি, নিচের দিকে যে বলটা কাজ করে সেটা। সেখান থেকে আর এর ভ্যালু আমরা বের করলে পাবো হচ্ছে আর ইজ ইকুয়ালস টু এমজি মাইনাস এফ সাইন থিটা। এই ব্যাপারটা ভালো মতো মনে রাখবা, ছোটখাটো এই মিস্টেকগুলো যেন আমার মতো তোমাদেরও না হয়। তো এখন আমরা আমাদের কোশ্চেনের মধ্যে যাই। সো ফার্স্ট অফ অল আমাদের এখানে যেই জিনিসটা বুঝতে হবে, বস্তু গতিশীল হবে মানে বস্তুটা গতিশীল হওয়ার উপক্রম করবে, অর্থাৎ এই টি এর ভ্যালু, এই বলের ভ্যালুটা, টানের ভ্যালুটা, সুতার উপরে টান, এটা আমাকে বের করতে হবে। সো আমরা এখান থেকে তাহলে যেই জিনিসটা মনে রাখবো যে এই টি কে যেহেতু সে আনুভূমিকভাবে নাই, তো টি কে আমি দুইটা উপাংশে ভাগ করবো। সো টি কে কোন কোন উপাংশে ভাগ করবো, একটা হচ্ছে টি কস থিটা এবং একটা হচ্ছে টি সাইন থিটা। সো এখানে থিটার ভ্যালু যেটা সেটা 30 ডিগ্রি বলে দেওয়া আছে। সো আমার এখন দেখি বস্তুটা যদি এই দিকে মুভ করানোর চেষ্টা করি তাহলে ঘর্ষণ বল কাজ করবে হচ্ছে তার বিপরীত দিকে। এখানে দুইটা চিত্রের মধ্যে এখানে আরেকটা এফএস দেওয়া আছে, এটা দেখার প্রয়োজন নেই, এটা মনে রাখবা। সো আমরা এখান থেকে সামেশন অফ এফ সমান সমান 0 লিখবো, কারণ বস্তুটা তখনও গতিশীল হয় নাই, গতিশীল হওয়ার উপক্রম হয়েছে কত বলের কারণে, ওইটা আমরা বের করতে চাই। সো সামেশন অফ এফ, এই দিকে যে বলের ভ্যালু সেটা হচ্ছে টি কস থিটা, আর অপোজিট দিকে যে বলের ভ্যালু সেটা হচ্ছে টি এফ এস, অর্থাৎ ঘর্ষণ স্থিতি ঘর্ষণ বল। তাহলে টি cos থিটা মাইনাস এফ এস সমান সমান আমরা 0 ধরবো। এখন আমরা এফ এস এর যে ভ্যালু সেটা বের করতে চাই। সো আমরা জানি এফ এস সমান সমান মিউ এস মাল্টিপ্লাইড বাই আর। সো মিউ এস এর ভ্যালু 0.4, আমাকে এটা দেওয়া আছে। সো এটা খুবই সিম্পল একটা জিনিস, এটা আমরা এখান থেকে লিখতে পারবো। আর এর ভ্যালুটা আমরা একটু বোঝার চেষ্টা করি। এই কোশ্চেনটা একটু আগে আমি যে ভুলটা করছিলাম সেটার জন্য এখানে আবার লেখা। সো আর তলের লম্ব বরাবর উপরের দিকে কাজ করতেছে, ভালো কথা। আর এফ এর যে আমরা দুইটা উপাংশ নিছি, অর্থাৎ টি এর যে দুইটা উপাংশ নিছি, তার একটা হচ্ছে টি সাইন থিটা আর এর দিকে কাজ করে, অর্থাৎ আমরা এখান থেকে লিখতে পারি যে আর প্লাস টি সাইন থিটা সমান সমান হচ্ছে এমজি। তাহলে আর এর ভ্যালুটা কত, এত সমান সমান এমজি। তাহলে আর এর ভ্যালুটা কত হবে, আর এর ভ্যালু হবে হচ্ছে তোমার এম জি মাইনাস টি সাইন থিটা। তাহলে আমরা যদি এখানে এই ভ্যালুগুলো বসায় দেই, অর্থাৎ টি কস 30 ডিগ্রি মাইনাস তোমার মিউ এস মাল্টিপ্লাইড বাই এম জি মাইনাস টি সাইন 30 ডিগ্রি সমান সমান 0। সো এই ইকুয়েশনের মধ্যে আমরা সকল ভ্যালুগুলো বসাবো। সাইন কস 30 ডিগ্রির ভ্যালু, মিউ এস এর ভ্যালু 0.4, এম এর ভ্যালু 100 কেজি, তারপরে এই ভ্যালুগুলো বসে এখান থেকে টি এর ভ্যালুটা বের করে ফেলবো। সো খুবই সিম্পল। সো আমি এখন এটা করতেছি, তোমরা একটু মনোযোগ দিয়ে দেখো। সো আমরা এখান থেকে দেখছি ক্যালকুলেটর ইউজ করে যে ভ্যালুটা পেলাম সেটা হচ্ছে তোমার 367 আমি আবার একটু দেখে নেই, 367.72 নিউটন, 72 নিউটন। সো সিম্পল, এইভাবে আমরা এই ঘর্ষণ বল রিলেটেড যে কোশ্চেনগুলো করবে সেগুলো অ্যান্সার করতে পারবো। সো আমি এখন পরের কোশ্চেনে চলে যাচ্ছি, পরের কোশ্চেনটা তোমাদের পড়ে দেখাই, তারপর এটা কিভাবে করতে হয় সেটা আমি দেখাবো। সো নেক্সট যে কোশ্চেন সেটা তোমরা দেখতে পারতেছো, এখানে কি বলা আছে কোশ্চেনটা আমি আগে পড়ি তারপরে দেখো। 10 কেজি ভরের আয়তকার একটা কাঠের গুঁড়িকে একটা টেবিলের উপর রেখে আনুভূমিক দিকে 8 নিউটন বল প্রয়োগ করা হলো। সো এখানে আনুভূমিক দিকে 8 নিউটন বল প্রয়োগ করা হচ্ছে। সো এটার আর কোনো উপাংশ আমাকে বের করতে হবে না। আচ্ছা, দেন এখানে আমাকে বলতেছে গাড়িটি চলতে শুরু করলো, অতঃপর 4 নিউটন বলের সাহায্যে বস্তুটিকে নির্দিষ্ট দ্রুতিতে গতিশীল রাখা যায়। আচ্ছা, স্থিতি ঘর্ষণ বল ও ঘর্ষণ সহগ কত হবে? ঘর্ষণ বল রিলেটেড আমাদের সেকেন্ড যে ম্যাথমেটিক্যাল প্রবলেম সেটা আমরা দেখতে পাচ্ছি এখানে লেখা আছে। আমি একটু কোশ্চেনটা পড়ি তারপরে তোমাদেরকে আমি বুঝিয়ে দিচ্ছি। সো এখানে কোশ্চেনে বলা আছে যে 10 কেজি ভরের আয়তকার একটা কাঠের গুঁড়িকে একটা টেবিলের উপর রেখে আনুভূমিকের দিকে 8 নিউটন বল প্রয়োগ করলে গাড়িটি চলতে শুরু করে। অর্থাৎ এই যে এইখানে যে তোমার 10 কেজি ভরের বস্তুটা আছে বা গাড়িটা আছে, 8 নিউটন বল প্রয়োগ করলে সে চলতে শুরু করে, মানে জাস্ট চলা আরম্ভ হয়েছে, মানে গতির উপক্রম হয়েছে, এই কথাটা আমরা বলতে পারি। এই ক্ষেত্রে তার ত্বরণটাকে আমরা a = 0 ধরবো। এইটা আমাকে ইম্পর্টেন্ট, এইটা একটা লাইন, এটা মনে রাখতে হবে। আচ্ছা, পরবর্তীতে এখানে বলা আছে অতঃপর 4 নিউটন বলের সাহায্যে বস্তুটিকে নির্দিষ্ট দ্রুতিতে গতিশীল রাখা যায়। অর্থাৎ তাকে গতিশীল করার জন্য 8 নিউটন বলের প্রয়োজন হয় এবং পরবর্তীতে 4 নিউটন বলের দ্বারা তাকে নির্দিষ্ট দ্রুতিতে অর্থাৎ সমবেগে রাখা যায়। ওই ক্ষেত্রে ত্বরণটা 0। সো স্থিতি ঘর্ষণ বল অর্থাৎ এফ এস এর ভ্যালু আমাকে বের করতে বলছে, ঘর্ষণ সহগ কত হবে সেটা বের করতে বলছে। ঘর্ষণ সহগ সেটা তারা উল্লেখ করে দেয় নাই।
তো আমরা এখান থেকে মিউ এস বা মিউ কে দুইটা ভ্যালু বের করব। তো ফার্স্ট অফ অল আমরা দেখি যে এখানে 8 নিউটন বলের জন্য এখানে আমরা একটু চিত্রটা বোঝার চেষ্টা করি। বস্তু এইদিকে আছে, বস্তুর ওজন এইদিকে নিচের দিকে কাজ করবে, অর্থাৎ ডাব্লু ইকুয়াল টু এমজি, সেটা নিচের দিকে কাজ করবে। বস্তুর প্রতিক্রিয়া বল আর উপরের দিকে কাজ করতেছে। সো এখানে আর এর ভ্যালুটা কত হবে? আর ইকুয়াল টু এমজি হবে, এখানে আর কোনো কিছু নাই। সো বস্তুটা যখন এইদিকে বল প্রয়োগ করে গতিশীল করানোর চেষ্টা করা হবে, বস্তু তার বিপরীত দিকে ঘর্ষণ বলটা এফএস যেটা সেটা বিপরীত দিকে কাজ করবে। তো আমরা ঘর্ষণ বল তাহলে এখান থেকে সামেশন অফ এফ ইকুয়াল টু যদি 0 লিখি, সামেশন অফ এফ সমান সমান 0, ওইখান থেকে তাহলে আমরা কত লিখতে পারি যে এইখানে যে বলটা প্রয়োগ করা হয়েছে 8 নিউটন আর এখানে হচ্ছে এফএস, এরা পরস্পর সমান এবং এটা এইভাবে আসে। সেটা হচ্ছে তোমার এফএস টাকে আমরা যদি পজিটিভ ধরি -8 সমান সমান 0, এই এফএস -8 হচ্ছে সামেশন অফ এফ। দ্যাট মিন্স আমার এফএস এর যে ভ্যালু সেটা হচ্ছে 8। এফএস এর পরিবর্তে আমরা কি লিখতে পারি? এফএস এর পরিবর্তে লিখতে পারি মিউ এস ইনটু আর সমান সমান 8। তো মিউ এস এর ভ্যালুটা কত হবে? মিউ এস সমান সমান 8 ডিভাইডেড বাই আর। দ্যাট মিন্স হচ্ছে আমাকে আর এর পরিবর্তে আমি ইউজ করতে পারি এমজি। এম এর ভ্যালু কত? 10। সো 10 ইনটু 9.8। এই ভ্যালুটা বের করলে আমাদের এখান থেকে বের হয়ে যাবে স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক যেটা, সেটার ভ্যালুটা কত সেটা। সো আমি এখান থেকে এটা ক্যালকুলেটর দিয়ে করে নিতেছি। 8 ডিভাইডেড বাই 98। সো এখান থেকে আমরা এই ভ্যালুটা কত সেটা পেয়ে যাব। সো 0.0816। সো 0.0816 এটা হচ্ছে স্থিতি ঘর্ষণ গুণাঙ্কের যে ভ্যালু যেটা সেটা। তো আর স্থিতি ঘর্ষণ বলের ভ্যালু কত এই লাইন থেকে আমরা সেটা বের করতে পারি। সেটা হচ্ছে তোমার পরবর্তীতে এখান থেকে যদি আমরা লিখি এফএস সমান সমান 8 নিউটন, এই ভ্যালুটা আমরা এখান থেকে লিখতে পারি। আর পরবর্তীতে গতীয় ঘর্ষণ গুণাঙ্কের ক্ষেত্রে যদি আমরা এটা লিখি সামেশন অফ এফ সমান সমান 0, কারণ বস্তুটা নির্দিষ্ট দ্রুতিতে গতিশীল। দ্যাট মিন্স বস্তুটা সমবেগে যায়, সমবেগের ক্ষেত্রে ত্বরণ 0। দ্যাট মিন্স এই পাশে আমাদের এম এ এর ভ্যালু 0 হওয়াতে এই টোটাল টার্মটা 0 হবে। সো এখান থেকে আমরা লিখতে পারি এফ কে -4 সমান সমান 0। দ্যাট মিন্স এফ কে এর যে ভ্যালু সেটা হচ্ছে 0। তো এখান থেকে আমরা লিখতে পারি মিউ কে ইন্টু আর সমান সমান, আচ্ছা সরি এটা 4 হবে, মিউ কে ইন্টু আর সমান সমান 4। তাহলে মিউ কে বা গতীয় ঘর্ষণ গুণাঙ্ক 4 ডিভাইডেড বাই এম জি, আর এর ভ্যালু যেটা সেটা। ওকে, তাহলে এখান থেকে আমরা ভ্যালুটা বের করে ফেলি। 4 ডিভাইডেড বাই 10 মাল্টিপ্লাইড বাই 9.8 সমান সমান দেখি কত হয়। সো ক্যালকুলেটরটা এখানে আছে, এখান থেকে আমাদের উপরে হচ্ছে তোমার 4 আর নিচে হচ্ছে 10 ইন্টু 9.8, দ্যাট মিন্স হচ্ছে 98। সো আমি পাচ্ছি 0.048। তো 81। আমি এখান থেকে এফএস এর ভ্যালু, মিউ এস এর ভ্যালু এবং মিউ কে এর ভ্যালু প্রত্যেকটা ভ্যালু এখান থেকে ক্রমান্বয়ে এটা বের করে ফেললাম। সো কোশ্চেনটা খুবই সহজ একটা কোশ্চেন ছিল। সো এই ধরনের কোশ্চেনগুলো মোস্ট অফ দ্য টাইম অবজেক্টিভে আসে। ঢাকা ইউনিভার্সিটির অবজেক্টিভের জন্য এই কোশ্চেনগুলো খুবই ইম্পর্টেন্ট। সো আশা করি তোমরা এগুলো করতে পারবা। এবং ওইখানে অবজেক্টিভ যদি আসে তাহলে ক্যালকুলেটর লাগবে না এমন কোনো ভ্যালু দিব না। এখানে এই যোগ্য গুণভাগটা করার ক্ষেত্রে তোমাকে ক্যালকুলেটরের প্রয়োজন হবে না। সো ওইটা তোমরা করতে পারবা খুব ভালো মতো। এখন আমরা 3 নম্বর প্রশ্ন যেটা সেটা একটু পড়ি। তো 3 নম্বর এখানে যে কোশ্চেনটা দেওয়া আছে এই কোশ্চেন একটু ডিফিকাল্ট। তো আমরা এই কোশ্চেনটা ওভারঅল করবো এবং এখান থেকে এটা সলভ করার চেষ্টা করবো, দেখি কি আছে টোটাল কোশ্চেনের মধ্যে। তো এখানে একটা হেলানো তল, ফার্স্ট অফ অল কোশ্চেনে বলা আছে একটা আনুভূমিকের সাথে 30 ডিগ্রি কোণে নত তলের উপর 2.6 কেজি ভরের একটা ব্লককে গতিশীল করতে উপরের দিকে তলের সমান্তরালে 20 নিউটন বল প্রয়োগ করা হয়। সো এই যে বস্তুটা, সেই বস্তুর ওজন দেওয়া আছে 2.6 কেজি এবং এটা উপরের দিকে গতিশীল করার জন্য 20 নিউটন বল প্রয়োগ করা হয়, অর্থাৎ F = 20 নিউটন বলটা এদিকে কাজ করতেছে। তো সেই তলের বরাবর যখন F দেওয়া আছে, F এর আর কোনো উপাংশ আমাদের বের করার প্রয়োজন হবে না। আচ্ছা, তারপর আমরা এখান থেকে দেখি মানে উপরের দিকে তোলার জন্য সমান্তরালে 20 নিউটন বল প্রয়োজন হয়। দ্যাট মিন্স আমাকে বলে দিল যে গতিশীল করার জন্য 20 নিউটন বল প্রয়োজন হয়। সো দ্যাট মিন্স এখানে আমরা A = 0 ধরে অঙ্কটা করব, অর্থাৎ চলার উপক্রম হইছে মাত্র। ব্লক ও তলের মধ্যকার মিউ এস অর্থাৎ স্থিতি ঘর্ষণ গুণাঙ্কের ভ্যালু কত সেটা আমাকে বের করতে হবে। আর এরপর 90 নিউটন একটি তলের সমান্তরাল বল বস্তুটিকে সুষম বেগে গতিশীল রেখে, তাহলে ব্লক ও তলের মধ্যে মিউ কে এর ভ্যালু কত, অর্থাৎ 20 নিউটন বল প্রয়োজন হয় তাকে গতিশীল করতে, আর গতিশীল হওয়ার পরে সে 19 নিউটন বল দ্বারা তাকে গতিশীল রাখা যায়। একবার আমাকে মিউ এস এর ভ্যালু এবং একবার আমাকে মিউ কে এর যে ভ্যালু, এই দুটো আমাকে বের করতে হবে। সো খুবই সিম্পল কোশ্চেন। আগের যে কোশ্চেনটার সাথে আমরা একটু দেখে আসছি সেইটার মতোই, জাস্ট এখানে কি করছে, একটা হেলানো তলে বস্তুটা দিছে। তো আমরা এখান থেকে ফার্স্ট অফ অল যে কাজগুলো করবো, বস্তুর ওজন যেহেতু এইদিকে আছে, বস্তুর ওজনটাকে দুটো উপাংশে ভাগ করব। একটা উপাংশ হচ্ছে আমাদের
তলের লম্ব বরাবর সেটা হচ্ছে এমজি কস থিটা, আর একটা হচ্ছে তল বরাবর সেটা হচ্ছে এমজি সাইন থিটা। এখন বস্তুটা এফ বল প্রয়োগ করার কারণে যদি ওইদিকে গতিশীল হয় তাহলে ঘর্ষণ বল কোন দিকে কাজ করবে, ঘর্ষণ বল এই দিকে কাজ করবে। আর বস্তুর ওজনের একটা উপাংশ এমজি সাইন থিটা সেটাও ঘর্ষণ বলের দিকেই কাজ করবে। সো আমি এখান থেকে এই তল বরাবর এই দিকে সামেশন অফ এফ এর জন্য লিখতে পারি সামেশন অফ এফ ইজ ইকুয়াল টু 0, অর্থাৎ সামেশন অফ এফ এর পরিবর্তে লেখা যায় এফ এস প্লাস এমজি সাইন থিটা মাইনাস এফ সমান সমান 0, অর্থাৎ এফ এস প্লাস এমজি সাইন থিটা মাইনাস এফ ইজ ইকুয়াল টু 0। এখানে 0 ধরার একমাত্র কারণ হচ্ছে আমাকে বলছে 20 নিউটন বল দ্বারা বস্তুটা চলার উপক্রম হয় বা উপরের দিকে ব্লকটি গতিশীল করতে উপরের দিকে তলের সমান্তরাল 20 নিউটন বলের প্রয়োজন হয়। অর্থাৎ 21 যদি নিউটন হতো তখন আমাদের একটা ত্বরণ থাকবে, 20 নিউটনের জন্য জাস্ট স্টার্ট করবে মুভ করা, এখানে কোনো ত্বরণ থাকবে না। তো মিউ এস এর ভ্যালুটা কত, এখন আমাকে এখান থেকে এফ এস এর পরিবর্তে পরবর্তী লাইনে আমরা লিখবো হচ্ছে মিউ এস ইন্টু আর প্লাস এম জি সাইন থিটা মাইনাস 20 সমান সমান 0। সো আমরা এটা লিখতে পারবো, এটা খুবই সহজ একটা কোশ্চেন। পরবর্তীতে আমাকে এখান থেকে আর এর ভ্যালুটা বুঝতে হবে। আর দেখি তলের লম্ব বরাবর আর ক্রিয়া করতেছে এবং আর এর অপোজিটে আমরা যে জিনিসটা দেখতেছি সেটা হচ্ছে এমজি কস থিটা আছে এবং এফ এর কোন উপাংশ আর বরাবর নেই, তাহলে আর ইজ ইকুয়ালস টু হবে এমজি কস থিটা। সো এখান থেকে আমরা আর এর ভ্যালুটা এটা বসাই দিব। তো মিউ এস মাল্টিপ্লাইড বাই এমজি কস থিটা প্লাস এমজি সাইন থিটা মাইনাস 20 সমান সমান 0। তো আমাদের এখানে কোশ্চেনের মধ্যে থিটার ভ্যালু 30 ডিগ্রি বলে দেওয়া আছে, তো আমরা এখান থেকে 30 ডিগ্রি লিখে ফেলি, 30 ডিগ্রি এখান থেকে সাইন 30 ডিগ্রি। সো সবকিছুই দেওয়া আছে, আমাকে জাস্ট এখান থেকে মিউ এস এর ভ্যালু যেটা সেটা বের করতে হবে। তো মিউ এস ইজ ইকুয়ালস টু আমরা এখান থেকে যেটা লিখবো সেটা এই টোটালটা ওই পাশে চলে যাবে, অর্থাৎ 20 মাইনাস এম জি, এম এর ভ্যালুটা জি এর ভ্যালু যেগুলো সেগুলো আমরা বসাই দিই। 2.6 মাল্টিপ্লাইড বাই 9.8, 2.6 মাল্টিপ্লাইড বাই 9.8 ইন্টু হাফ। আচ্ছা, দেন আমরা এই দুইটা লিখলাম আর ডিভাইডেড করতে হবে mg cos 30 দিয়ে, এটা ভাগ করে দিতে হবে, অর্থাৎ 2.6 ইন্টু 9.8 ইন্টু √3 ডিভাইডেড বাই 2। এখন এই ভ্যালুটা ক্যালকুলেটর দিয়ে আমি করে দেখবো মিউ এস এর ভ্যালু কত আসে সেটা। তো কোশ্চেনটা খুবই সুন্দর একটা কোশ্চেন এবং অনেক ইজি একটা কোশ্চেন। কিন্তু স্টেপগুলো যদি তুমি ফলো না করো তাইলে তোমাদের কাছে কোশ্চেনটা অনেক অনেক জটিল মনে হবে, স্টেপগুলো খুব ভালো মতো ফলো করতে হবে। তো এইখান থেকে আমাকে যা যা লিখতে হবে সেটা হচ্ছে 20 মাইনাস তারপর হচ্ছে 2.6 মাল্টিপ্লাইড বাই 9.8 মাল্টিপ্লাইড বাই 0.5 হাফ, আর নিচে ভাগ করতে হবে 2.6 মাল্টিপ্লাইড বাই 9.8 মাল্টিপ্লাইড বাই √3 ডিভাইডেড বাই 2। এখানে আমি আরো একটা নিই 3 ডিভাইডেড বাই 2। সো টোটালটা ইকুয়াল দিলে আমি পেয়ে যাব 0.32900। সো 0.329। সো এখান থেকে টোটালটা ক্যালকুলেশন করে আমরা যে ভ্যালুটা পেলাম সেটা হচ্ছে 0.329। সো খুবই ইজি, এইভাবে আমাদের যে কোশ্চেনের মধ্যে ছিল স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক মিউ এস এর ভ্যালু কত সেটা আমরা বের করলাম। এখন আমাকে গতি ও ঘর্ষণ গুণাঙ্ক মিউ কে এর ভ্যালুটা বের করতে হচ্ছে। এই কোশ্চেনটার জন্য এখানে দেখি যে কোশ্চেনে কি বলছে, এরপর যদি 19 নিউটন মানের একটি তলের সমান্তরাল বল বস্তুটিকে সুষম বেগে গতিশীল রাখে তাহলে ব্লক তলের মিউ কে এর মধ্যে মিউ কে এর ভ্যালু কত। অর্থাৎ বস্তুটাকে 19 নিউটন গতিশীল হওয়ার পরে 19 নিউটন বল এদিকে প্রয়োগ করে গতিশীল অবস্থায় রাখা যাবে। এই ইকুয়েশনটাই আমি জাস্ট চেঞ্জ করে এইভাবে লিখতে পারি, এফ এর জায়গায় আমরা এখান থেকে এফ এর জায়গায় আমরা 19 লিখতে পারি, মিউ এস এর জায়গায় এফ এস এর জায়গায় আমরা এফ কে, যখন বস্তুটা গতিশীল হয়ে যাবে তখন এফ এস টা এখানে না হয়ে এফ এস এর পরিবর্তে এফ কে, অর্থাৎ গতি ও ঘর্ষণ যে বল যেটা সেটা কাজ করবে। সো এখান থেকে আমরা এইটা বের করতে পারবো। সো মিউ কে মাল্টিপ্লাইড বাই আর, তাহলে আমরা এখান থেকে এখানে মিউ কে লিখবো, এখানে এটা 20, জাস্ট এই ভ্যালুগুলো চেঞ্জ করে 20 এর পরিবর্তে 19 লিখে এই ভ্যালুগুলো চেঞ্জ করে করে আমরা এই অঙ্কটা করতে পারবো। সো শেষ পর্যন্ত এখানে মিউ কে এর যে ভ্যালু আসবে সেটা হচ্ছে 20 এর জায়গায় হবে হচ্ছে 19 মাইনাস 2.6 ইন্টু 9.8 ইন্টু হাফ, আর 2.6 ইন্টু 9.8 ইন্টু √3 ডিভাইডেড বাই 2। সো আমাদের যে ক্যালকুলেটরে যেটা ছিল জাস্ট আমাকে এখানে 20 এর জায়গায় 90 ইউজ করতে হবে, তাইলে যে ভ্যালু যেটা সেটা একদম কমপ্লিটলি চলে আসবে। সো খুবই সহজ ম্যাথ। সো এখান থেকে আমরা এটা কাটি এবং এখানে 19 দিয়ে ইকুয়াল দিই। তো এখানে আমরা দেখতেছি ঘর্ষণ গুণাঙ্ক যেটা 0.283 এটা আসছে। সো
0.283 মিটার। তো গতীয় ঘর্ষণ গুণাঙ্ক এবং স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক আমরা এইভাবে বের করতে পারি। খুবই সিম্পল ইজি কোশ্চেন, কিন্তু দেখলে অনেকের কাছে কোশ্চেনটা কঠিন মনে হবে। তো চলো পরবর্তীতে আর কি কি কোশ্চেন আছে সেগুলোকে দেখা যাক। সো ঘর্ষণ বল রিলেটেড আমাদের 4 নাম্বার যে প্রশ্ন সেটা আমরা এখন দেখতে পারতেছি, এখানে তোমরা এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছ। এটা খুবই সহজ একটা প্রশ্ন এবং এই প্রশ্নটা এর আগে বুয়েট 2009 এবং 2010 সেশন অ্যাডমিশন টেস্টে আসছে। এটা প্রিভিয়াস ইয়ারের একটা কোশ্চেন, তোমরা অনেকে এটা সলভ করে থাকতে পারো। এখানে কোশ্চেনে বলা আছে একটা বস্তু ঘন্টায় 36 কিলোমিটার পার আওয়ার বেগে ভূমির উপর দিয়ে পিছলে যেতে যেতে অবশেষে স্থির অবস্থায় আসলো। অর্থাৎ বস্তুটা তার ঘর্ষণ বলের কারণে স্থির অবস্থায় আসলো, এখানে আর কোনো বল কাজ করতেছে না। সো বস্তু ও ভূমির মধ্যে ঘর্ষণ গুণাঙ্ক 0.2 হলে বস্তুটি স্থির অবস্থায় আসার পূর্বে অতিক্রান্ত দূরত্ব কত? সেখানে আদি বেগ একটা ছিল, আদি বেগ v = 36 কিলোমিটার পার আওয়ার। এটাকে আমরা যদি মিটার পার সেকেন্ডে কনভার্ট করি তাহলে দেখি কত আসে। সো মিটার পার সেকেন্ডে কনভার্ট করার জন্য আমাকে যেই কাজটা করতে হবে সেটা হচ্ছে 36 এর সাথে 5/18 মাল্টিপ্লাই করলেই হবে। তোমরা এই জিনিসটা মনে রাখবা, এত মিটার পার সেকেন্ড, যেটা হচ্ছে অ্যাকচুয়ালি 10 মিটার পার সেকেন্ড। সো এবং এটা হচ্ছে v নট আদি বেগ এবং শেষ বেগ v = কত? 0, কারণ বস্তুটা স্থির অবস্থায় আসে। অতিক্রান্ত দূরত্ব s টা বের করতে বলছে আমাকে, তাহলে আমি যদি ঘর্ষণ বলের কারণে তার ত্বরণ কত হয়েছে সেইটা বের করতে পারি তাহলে কিন্তু আমার কাজ শেষ। ত্বরণ a এর ভ্যালু কত এটা আমাকে বের করতে হবে। সো এটা বের করার জন্য আমরা এখন যে থিওরিটা আমরা জানি ঘর্ষণ বল রিলেটেড, সেই থিওরিটা এখানে অ্যাপ্লাই করতে হবে। সো সে যেই বলের কারণে থামতেছে সেই বলটা হচ্ছে কি? সেই বলটা হচ্ছে তোমার ঘর্ষণ বল, গতীয় ঘর্ষণ বল। সো এফ কে এর ভ্যালু সমান আমরা জানি মিউ কে আর। এই মিউ কে আর হচ্ছে বস্তু এখানে যে ত্বরণে যাচ্ছিল সেই এম এ, এই ভ্যালুটা আমরা এখান থেকে এইভাবে বের করতে পারি। তো বস্তু ভর কোথাও দেওয়া নাই, প্রয়োজনও হবে না। সো মিউ কে এইটা আমার এখান থেকে এফ কে এটা লেখা দরকার নাই। সো মিউ কে আর এর পরিবর্তে আমরা লিখবো হচ্ছে এম ইনটু জি, আর বস্তুর ওজন নিজের দিকে কাজ করতেছিল এবং প্রতিক্রিয়া বল উপরের দিকে কাজ করে, আর সমান এম জি হবে। সো মিউ কে এম জি সমান এম এ, তাহলে আমরা এখান থেকে এম এর ভ্যালুটা কাটাকাটি করে ফেললে আমরা মিউ কে মাল্টিপ্লাইড বাই জি সমান আমরা লিখতে পারি এ, অর্থাৎ এ = 0.2 মাল্টিপ্লাইড বাই 9.8। সো ত্বরণের ভ্যালু যেটা সেটা আমরা পেলাম। এখান থেকে আমরা স্ক্রিনটাকে একটু আলাদা করি। এরপর আমরা যে ফর্মুলাটা যেটা জানি, এখানে যে ত্বরণটা কাজ করতেছে এটা অ্যাকচুয়ালি মন্দন। সো আমরা সূত্রটা লিখবো v² = v নট স্কয়ার মাইনাস 2as। সো s এর যে ভ্যালু যেটা সেটা আসবে কিরকম ভাবে? তাহলে আমার আসবে v² মাইনাস v নট স্কয়ার ডিভাইডেড বাই 2 মাইনাস 2a। সো মাইনাস 2a, এইটা আমরা এখান থেকে লিখে বাকি ম্যাথটা এখন এখান থেকে কন্টিনিউ করে ফেলবো। সো v এর ভ্যালু কত? শেষ বেগ হচ্ছে 0 মাইনাস v নট স্কয়ার, v নট এর ভ্যালু কত ছিল? আদি বেগ, সো 10 স্কয়ার ডিভাইডেড বাই মাইনাস 2 ইনটু এখান থেকে আমাদের 0.2 ইনটু 9.8 এই ভ্যালুটা। এখন এটা ক্যালকুলেটর দিয়ে ইউজ করলে এই মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে। সো আমাদের এস অধিকাংশ দূরত্ব সেই ভ্যালুটা আমরা এখান থেকে বের করতে পারবো। আমি এটা ক্যালকুলেটর দিয়ে করতেছি, তোমরা মনোযোগ দিয়ে একটু দেখো। সো এখান থেকে তাহলে আমাদের কত আসতেছে? সো উপরে যে ভ্যালুটা আসবে সেটা হচ্ছে 10 ডিভাইডেড বাই নিচে যে ভ্যালুটা আসবে সেটা হচ্ছে 2 মাল্টিপ্লাইড বাই 0.2 মাল্টিপ্লাইড বাই 9.8। আমরা মাইনাসগুলো বাদ দিয়ে দিলাম। সো এখান থেকে তাহলে 2.55 মিটার, অর্থাৎ 2.55 মিটার অতিক্রম করার পরে বস্তুটা স্থির অবস্থায় আসবে। সো খুবই সিম্পল ছোট একটা কোশ্চেন, লজিক, ছোট লজিক। সো আশা করি তোমরা সবাই পারবা। নেক্সট কোশ্চেনে যাচ্ছি। 5 নম্বর কোশ্চেনটা, এটাও বুয়েটে প্রিভিয়াস ইয়ারে আসা একটা প্রশ্ন। সেটা হচ্ছে তোমার বুয়েট 2001 2002 অনেক আগের প্রশ্ন। তারপর আমরা ঘর্ষণ বল রিলেটেড, এই কারণে এটা করবো। কোশ্চেনে যেটা দেওয়া আছে সেটা একটু দেখি। 1000 কেজি ভরের একটি গাড়ির চাকা সাথে রাস্তার স্থিতি ঘর্ষণ সহগ 0.1। মিউ এস এর যে ভ্যালু সেটার ভ্যালু হচ্ছে 0.1। চল ঘর্ষণ সহগ 0.04, অর্থাৎ মিউ কে এর যে ভ্যালু সেটা হচ্ছে 0.04। আনুভূমিক দিকে গাড়িটির উপর ন্যূনতম কত বল প্রয়োগ করলে স্থির গাড়িটি চলতে শুরু করবে? অর্থাৎ চলতে শুরু করে, দ্যাট মিন্স তার অ্যাক্সিলারেশন a = 0, আমাদের এটা মনে রাখতে হবে। আর অতিরিক্ত কত বল প্রয়োগ করলে গাড়িটির ত্বরণ 2 মিটার পার সেকেন্ড স্কয়ার হবে? সো এখানে দুইটা সিচুয়েশন, একটা যখন চলতে শুরু করবে তখন আমরা মিউ এস এর ভ্যালু ইউজ করব, আর যখন অ্যাকচুয়ালি গাড়িটা চলতেছে 2 মিটার পার সেকেন্ড বেগে তখন আমরা মিউ কে গতিশীল অবস্থায় গতীয় ঘর্ষণ গুণাঙ্ক যেটা সেই ভ্যালুটা ইউজ করব।
তো আমি এখন এই কোশ্চেনটা তোমাদের করে দিচ্ছি। এই ধরনের কোশ্চেন আমরা আগেও করছি, একদম সিম্পল একটা লজিক। তো সেটা আমরা একটু চিত্র আঁকি। তো আমাদের যে গাড়ি যেটা ছিল সেটা, সাপোজ আমরা এখানে গাড়িটাকে গতিশীল করার জন্য এইদিকে এফ পরিমাণ বল প্রয়োগ করতেছি, সেই ভ্যালুটা আমরা বের করতে চাই। তো এইখানে গাড়ির ওজন mg নিচের দিকে কাজ করতেছে এবং প্রতিক্রিয়া বল উপরের দিকে কাজ করতেছে। সো r ইজ ইকুয়ালস টু mg, এটাই হবে। আর ঘর্ষণ বল যেটা সেটা fs এবং fk দুইটাই এই দিকে কাজ করবে, বলের বিপরীত দিকে। সো সামেশন অফ f প্রথম ক্ষেত্রে আমরা যখন এখান থেকে কত বল প্রয়োগ করলে গাড়িটা চলতে শুরু করবে, তো প্রথম ক্ষেত্রে আমরা যেটা করব সেটা হচ্ছে, প্রথম ক্ষেত্রে সামেশন অফ f সমান সমান আমাদের 0, কারণ ত্বরণ 0। তো সামেশন অফ f এর জায়গায় আমরা কত লিখবো, f মাইনাস এফ এস, অর্থাৎ ছোট হাতের এফ দিয়ে লিখি আমরা, এফ মাইনাস এফ এস সমান সমান 0। তো এফ সমান সমান এফ এস, দ্যাট মিনস হচ্ছে এফ এস এর ভ্যালু কত সেটা আমরা এখন এখান থেকে লিখে ফেলবো, সেটা হচ্ছে মিউ এস মাল্টিপ্লাইড বাই আর। সো আর এর ভ্যালু কত সেটা আমরা জানি, আর এর ভ্যালু হচ্ছে এম জি। তো এখান থেকে আমরা এটাকে ক্যালকুলেশন করব। তো ক্যালকুলেশন করলে দেখো তোমাদের এখান থেকে কি আসতেছে কোশ্চেনটা। সো মিউ এস এর যে ভ্যালু সেটার ভ্যালু দেওয়া আছে 0.1 ইন্টু 1000 ইন্টু 9.8। সো আমরা এখান থেকে মাল্টিপ্লাই করলে 980 নিউটন এটা পাবো। সো 0.1 1000 কে মাল্টিপ্লাই 100 হবে, 100 9.8 দিয়ে মাল্টিপ্লাই করলে 980, এটাই হবে। আই থিংক আমি কোনো ভুল করিনি। সো এর পরবর্তীতে আমাদের এখান থেকে যেই ঘটনাটা বলতেছে, আরো অতিরিক্ত কত বল প্রয়োগ করলে গাড়িটির ত্বরণ 2 মিটার পার সেকেন্ড হবে। পরবর্তীতে যখন গতিশীল হচ্ছে বস্তুটা, তখন আমরা এখান থেকে যেটা লিখবো সামেশন অফ এফ সমান সমান এম এ, তখন হচ্ছে এফ মাইনাস এফ কে সমান সমান এম এ, অর্থাৎ আমাদের এফ ইজ ইকুয়ালস টু আমাদের কত আসতেছে, এম এ প্লাস এফ কে, অর্থাৎ এম এর ভ্যালু কত 1000 ইন্টু ত্বরণ আমাকে এখানে দিয়ে দিছে 2 মিটার পার সেকেন্ড, সো 2 প্লাস এখান থেকে পরবর্তীতে এফ কে এর ভ্যালু কত, মিউ কে মাল্টিপ্লাইড বাই এম জি। সো মিউ কে এর ভ্যালু কত সেটা আমাকে দিয়ে দিছে, সো আমি এই ভ্যালুগুলো এখানে বসায় দেই। 0.04 মাল্টিপ্লাইড বাই এম এর ভ্যালু হচ্ছে তোমার 1000 মাল্টিপ্লাইড বাই জি এর ভ্যালু হচ্ছে 9.8। এই ক্যালকুলেশনটা আমি এখান থেকে ক্যালকুলেটর দিয়ে করে ফেলতেছি। সো 2000 প্লাস 0.04 মাল্টিপ্লাইড বাই 1000 মাল্টিপ্লাইড বাই 9.8, সো 2392 নিউটন, 2392। সো 2392 নিউটন বল প্রয়োগ করলে বস্তুটি 2 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল হবে, যখন তার গতি ও ঘর্ষণ গুণাঙ্কর ভ্যালু হচ্ছে এটা। খুবই সহজ প্রশ্ন, আই থিঙ্ক তোমরা সবাই করতে পারবা, এটা নিয়ে কোনো প্রবলেম নেই। সো নেক্সট 5 নম্বর যে প্রশ্নটা আছে এটা হচ্ছে তোমার সাস্ট 14-15 এবং কুয়েট 2009-10 একটা এমসিকিউ কোশ্চেন। এই কোশ্চেনটা আমি এখন তোমাদের সলভ করে দিব। এখন দেখো এটা কিভাবে কি করতেছে। 6 নম্বর যে প্রশ্ন সেটা দেখতে পাচ্ছি এখানে থেকে কোশ্চেনটা একটু পড়ি, খুবই সহজ কোশ্চেন। 500 কেজি ভরের একটা গাড়ি 60 কিলোমিটার পার আওয়ার বেগে চলে, ব্রেক চেপে গাড়িটিকে 50 মিনিট দূরে থামানো হলো। যদি রাস্তার ঘর্ষণজনিত বল 100 নিউটন হয়, তাহলে ব্রেকজনিত বলের মান কত সেটা বের করতে হবে। ব্রেক চেপে যে বলটা প্রয়োগ করা হয়েছে সেইটা এবং ঘর্ষণ বল একই দিকে কাজ করবে, দুইটাই বস্তুর গতিটাকে কমানোর চেষ্টা করবে। তো এখানে আমরা সামেশন অফ এফ সমান এম এ এই সূত্রটা অ্যাপ্লাই করলে সামেশন অফ এফ এর ক্ষেত্রে দুইটা বল থাকবে, একটা এফ বি প্লাস একটা হচ্ছে এফ কে, একটা ঘর্ষণজনিত বল এবং একটা হচ্ছে ব্রেকজনিত বল সমান এম এ। সো এটা আমি ডিটেলসে করতেছি না, এটা সিম্পলি এফ বি সমান এম এ মাইনাস এফ কে এর ভ্যালু হচ্ছে মিউ কে। আচ্ছা এখানে তো আমাকে সরাসরি বলে দিছে 100, সো 100 নিউটন। সো এই কিলোমিটার পার আওয়ার ভেলোসিটিটাকে আমরা মিটার পার সেকেন্ডে কনভার্ট করে এর সাথে মাল্টিপ্লাই করব, এম এর সাথে মাল্টিপ্লাই করব। আর এখানে যে জিনিসটা মনে রাখতে হবে, এম এটা বের করে নিতে হবে। সো এম এর পরিবর্তে ভি মাইনাস ভি নট ডিভাইডেড বাই টি। সো এটা না, আমাদের এখানে দেখো এইভাবে করতে হবে, ভি স্কোয়ার মাইনাস ভি নট স্কোয়ার ডিভাইডেড বাই 2s। এই এস এর ভ্যালু 50 মিটার ইউজ করব, তারপর শেষ বেগ 0 ইউজ করব এবং আদি বেগ যেটা সেটা তোমার মাইনাস ভি নট যেটা তোমার এখানে যেটা দেওয়া আছে সেটা ইউজ করব। আর এখানে এর পরবর্তীতে 100 নিউটন, এটা অপর পাশে গেলে বিয়োগ হয়ে যাবে। সিম্পলি এইভাবে ম্যাথটা কমপ্লিট করবো। আমি এটা এখন আর করে দিচ্ছি না, সো তোমরা এটা করবে এবং অ্যান্সার যেটা আসবে শেষ পর্যন্ত সেটা হচ্ছে 1290 নিউটন, এই অ্যান্সারটা আসবে। পরবর্তী কোশ্চেনে যাচ্ছি। সো এখানে ঢাকা ইউনিভার্সিটির দুইটা কোশ্চেন আমরা দেখতে পাচ্ছি। সো একদম সিম্পল দুইটা ইজি দুইটা কোশ্চেন দুইটা আমরা একটু করি এবং অ্যান্সার করার চেষ্টা করি। সো প্রবলেম 7 এবং প্রবলেম 8 এটা হচ্ছে ডিউ এর কোশ্চেন। প্রথমটা ডিউ 2007 এবং 2008, অনেক পুরানো একটা কোশ্চেন। এখানে বলছে যে 100 মাইক্রোলিটারের একটি পানির ফোঁটা পৃথিবীর
পৃষ্ঠের দিকে 9.8 মিটার পার সেকেন্ড ত্বরণে পড়তে থাকলে মধ্যাকর্ষণ জনিত কারণে তার গতিবেগ বাড়তে থাকে। আচ্ছা, অপরদিকে বাতাসের ঘর্ষণে তার বল গতি কমিয়ে দেওয়ার চেষ্টা করে। এক পর্যায়ে কণাটি 50 মিটার পার সেকেন্ড চূড়ান্ত স্থির গতিবেগ প্রাপ্ত হয়। ওই সময় তার উপর ঘর্ষণ বল কত? সিম্পল একটা জিনিস চিন্তা করো, তার ওজন mg এইদিকে কাজ করতেছে, আর মধ্যাকর্ষণ জনিত বল যেটা সেটা নিচের দিকে কাজ করতেছে, আর বায়ুর বাধা উপরের দিকে কাজ করতেছে, সেটাই তার ঘর্ষণ বল Fk। এবং এরা যদি সমান হয় Fk এবং Fs, তখনই তার উপরে ক্রিয়াশীল ত্বরণ যেটা সেটা 0 হবে। যেহেতু বলে দিছে 50 মিটার পার সেকেন্ড চূড়ান্ত বেগ প্রাপ্ত হয়, তার মানে তার ত্বরণ কত? 0। তো ত্বরণ 0 যদি হয় তাহলে আমরা সামেশন অফ F সমান 0 লিখতে পারি। সামেশন অফ F যদি আমরা 0 লিখি তাহলে এখান থেকে আমাদের কি আসবে? সামেশন অফ F, তাহলে আমরা Fk মাইনাস mg সমান 0। Fk এর যে ভ্যালু Fk mg এটাই হবে, একদম সিম্পল। তো এইখানে m এর ভ্যালু তোমার এত মাইক্রো লিটার, এখান থেকে আমরা এটাকে লিখে দেব। m এর যে ভ্যালু যেটা সেটা দেখো, m 1 লিটার ইকুয়ালস টু 1 কেজি, তাহলে 100 মাইক্রো লিটার ইজ ইকুয়ালস টু হবে 100 মাইক্রো কেজি। তাহলে আমরা এখান থেকে 100 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 6 ইন্টু 9.8, এই ভ্যালুটা আমরা এখান থেকে এইভাবে লিখতে পারি। তো এখন এখান থেকে এটা কি 9.8 মাল্টিপ্লাইড বাই 10 টু দি পাওয়ার মাইনাস 4, সিম্পল। 9.8 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 4, এটা দেওয়া নাই, আমার এখানে দেওয়া আছে 980 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 6। সো একদম সহজ একটা কোশ্চেন আনসার। আচ্ছা, পরবর্তীতে এখান থেকে আমাদের যে লাস্ট কোশ্চেন এই ভিডিও, সেটা অনেক লেন্দি একটা ভিডিও হয়ে গেছে, ঘর্ষণ বল রিলেটেড অনেক প্রবলেম সলভ করে দেওয়ার চেষ্টা করছি। সো এখন পর্যন্ত তোমরা যারা দেখছো তাদের কাছে রিকোয়েস্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করো।